শীতের হিমেল হাওয়ার পরশ শেষে এলো বসন্ত। প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, আর সেই দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান, গাছে গাছে পলাশ আর শিমুলের ম্যাল। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে, করুণা বিড়ম্বিত তারে। ফাল্গুনের এই প্রথম প্রহরে পলাশ এবং শিমুল ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবিএ অনার্স 4th ইয়ারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে 3rd চ্যাপ্টার অর্থাৎ ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্সেস নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: 1. টেকনিক্স অফ অর্গানাইজেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট। 2. টেকনিক্স অফ ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার ডেভেলপমেন্ট। 3. ডিফারেন্স বিটুইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভার্সেস ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। 4. institutions involved in human resource development in বাংলাদেশ। চলো যাই আমাদের মূল আলোচনা, ক্যারিয়ার ডেভেলপমেন্টে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি, ক্যারিয়ার উন্নয়ন বলতে আমরা কি বুঝি, বা ক্যারিয়ার উন্নয়নের কি কি ধাপ অনুসরণ করতে হয়। এছাড়াও আমরা দেখেছি যে ক্যারিয়ার ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন এমপ্লয়িকে কি কি ধরনের কাজ করতে হয়। আজকে আমরা প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে যে এই ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রে অর্গানাইজেশন কিভাবে ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ একজন ব্যক্তির ক্যারিয়ার উন্নয়নের পেছনে যেমন তার ইচ্ছা, তার যোগ্যতা, তার দক্ষতা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একজন ব্যক্তি বা একজন কর্মচারী বা কর্মকর্তা তার ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রে অর্গানাইজেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা দেখব যে টেকনিক্স অফ অর্গানাইজেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্গানাইজেশন কিভাবে তার এমপ্লয়িদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারে। ক. চ্যালেঞ্জিং প্রাথমিক কার্যসমূহ, অর্থাৎ যে সকল কাজের চ্যালেঞ্জ আছে, যেগুলো কষ্ট করে অর্জন করতে হয়, সেই কাজগুলোতে যদি কোনো এমপ্লয়িকে প্রাথমিক অবস্থায় দেয়া হয় এবং সেখান থেকে অন টেস্টে যদি তাকে তার কাছ থেকে আমরা সাকসেসফুলি সেখানে কাজ আদায় করে নিতে পারি বা সে ওই কাজে সাকসেসফুল হতে পারে, তাহলে কিন্তু তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে এটা সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাহলে প্রাথমিক অবস্থায় যদি সে একটা বড় ধরনের ধাক্কা সামলে উঠতে পারে, তাহলে বোঝা যাবে যে সে জীবনে অনেক উচ্চতর স্তরে সে পৌঁছতে পারবে, অনেক ধরনের চ্যালেঞ্জ সে মোকাবেলা করতে পারবে। খ. ক্যারিয়ার পছন্দ তথ্যাদি সরবরাহ, অর্থাৎ এমপ্লয়িদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ দান করার পরে তারপর সে কোন ধরনের কাজ সে পছন্দ, এটা সহায়ক ভূমিকা পালন করার জন্য অর্গানাইজেশন যদি তার ক্যারিয়ার কি কি ধরনের কাজ আছে এবং ওই কাজগুলোতে কি কি ধরনের দায়িত্ব কর্তব্য পালন করতে হয় এবং সেই কাজে কিভাবে প্রমোশন পাওয়া যায়, পদোন্নতি হয়, বা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের সিঁড়িগুলো কেমন, সেটা যদি তথ্য সরবরাহের মাধ্যমে এমপ্লয়িদেরকে জানানো হয়, তাহলে এমপ্লয়িরা কিন্তু সেখান থেকে কি করতে পারে, তার ক্যারিয়ার কোনটা তার জন্য সহায়ক হবে বা কোন ক্যারিয়ার বেছে নিলে সে অধিকতর উচ্চতর পদে যেতে পারবে কম সময়ে,
বা তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ সৃষ্টি হবে, সেই পদে কিন্তু সে পোস্টিং পাওয়ার চেষ্টা করতে পারে বা পোস্টিং পেতে পারে। তো এইভাবে অর্গানাইজেশন তাকে বা তাদেরকে বিভিন্ন ধরনের তথ্যাদি সরবরাহের মাধ্যমে ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করে থাকে। এবার আমরা দেখি জব পোস্টিং। জব পোস্টিং বলতে আমরা কি বুঝি? যে কর্মীদের নতুন কাজ সম্পর্কিত তথ্যাদি সরবরাহ করার একটা অন্যতম পদ্ধতি হচ্ছে এই জব পোস্টিং। এখানে যেটি করা হয় সেটি হচ্ছে যে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকাশনা বা বুলেটিন বোর্ড থাকে, সেই বোর্ডে বিভিন্ন আ পূরণযোগ্য পদ এবং শূন্য পদের যোগ্যতা হিসেবে প্রয়োজনীয় যে আ দক্ষতা, অভিজ্ঞতা, কম্পিউটার জ্ঞান ইত্যাদির একটা তালিকা প্রকাশ করে থাকে। এই আ তালিকা পর্যালোচনা করেও কিন্তু আ এমপ্লয়িরা তারা কি করতে পারে? তাদের ক্যারিয়ার উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে পারে। দেন এবার আমরা আসি মূল্যায়ন কেন্দ্র। তো ক্যারিয়ার উন্নয়নের জন্য মূল্যায়ন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নামকরা প্রতিষ্ঠানসমূহের কর্মরত কর্মীদের কাজ মূল্যায়ন করার জন্য কি থাকে? একটি মূল্যায়ন কেন্দ্র থাকে। কেন্দ্রের কাজ হচ্ছে যে কর্মীদের কাজ মূল্যায়ন করা এবং মূল্যায়ন করে সেই কাজের একটা রিপোর্ট কর্মীর কাছে সরবরাহ করা। তো এর ফলে কি হয়? যে কর্মীরা তারা কিন্তু বুঝতে পারে যে তাদের কি ভুল ত্রুটি হয়েছে বা তারা কি কেন রিওয়ার্ডেড হলো, কেন তারা আ রিওয়ার্ডেড হলো না। এই বিষয়গুলো সম্পর্কে তারা কিন্তু অবগত হয়। ফলে তারা কিন্তু তাদের ভুলগুলো সংশোধন করে আবার পুনরায় কি করতে পারে? আ তাদের আ ভালো কাজটি তারা সম্পাদন করতে পারে বা তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হয়। এই ধরনের কার্যাবলী তারা সম্পাদন করতে পারে। ক্যারিয়ার কাউন্সেলিং, যে এমপ্লয়িদেরকে তাদেরকে কি করতে হবে? অনেক সময় তাদেরকে আ ক্যারিয়ার উন্নয়ন কিভাবে করা যায় সে সম্পর্কে তাদেরকে যদি কাউন্সিলর নিয়োগ করে তাদেরকে কাউন্সেলিং করানো যায়, তাহলে কিন্তু তারা আ তাদের নিজেদের ক্যারিয়ার আ কিভাবে উন্নয়ন করতে হবে সেটা কিন্তু তারা বুঝতে পারে। তো অর্গানাইজেশন তার পক্ষ থেকে কাউন্সিলর নিয়োগের মাধ্যমে তাদেরকে কাউন্সেলিং করে তাদের আ ক্যারিয়ার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে। অর্গ ক্যারিয়ার উন্নয়ন ওয়ার্কশপ, অর্থাৎ অর্গানাইজেশন ক্যারিয়ার উন্নয়ন ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে আ অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এখন কথা হচ্ছে যে এই যে ওয়ার্কশপ বলতে আসলে আমরা আ কি বুঝি? যে ওয়ার্কশপ এটি একটি ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে কর্মশালা। অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয়ে দলগতভাবে আলোচনার মাধ্যমে সমস্যা ও তার সম্ভাব্য ফলাফল খুঁজে বের করাটাই হচ্ছে এই কর্মশালার উদ্দেশ্য। এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে এমপ্লয়িদেরকে কতগুলো ছোট, ছোট দলে ভাগ করে দেয়া হয় এবং এই আ দলে ভাগ করে দেওয়ার পর তাদের আ পেশা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের উপায় উপকরণ বা কি ধরনের সমস্যা আসতে পারে, এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় ইত্যাদি বিষয় সম্পর্কে তাদেরকে একটা আ ধারণা প্রদান করা হয়ে থাকে। ফলে এমপ্লয়িরা তারা কি করতে পারে? তারা তাদের আ নিজেরাই পরবর্তীতে তাদের নিজেদের ক্যারিয়ার উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। শিক্ষা ও প্রশিক্ষণ অব্যাহত রাখা। অর্থাৎ আ এমপ্লয়িদেরকে যদি বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করা হয়, তাদেরকে যদি বিভিন্ন বিষয়ে আ ট্রেইন আপ করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারে যে আসলে আ কোন কাজটি করলে আ দ্রুত প্রমোশন পাওয়া যায়, কোন কাজটি আ কাজে দক্ষতা অর্জনের জন্য দরকার, হুম? বা কাজের ধরন বা কোন কাজ কিভাবে করতে হয়। এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে যদি টাইম টু টাইম ট্রেনিং দেয়া হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়ে এবং তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হয়। তো কাজেই একটা অর্গানাইজেশন আ শিক্ষণ ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় কি করতে পারে? কর্মীদেরকে
তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করে থাকে। দেন পর্যায়ক্রমিক পদ পরিবর্তন। এটি ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রে অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আ টেকনিক বা কৌশল ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রে। তো একজন এমপ্লয়ি যখন একই ধরনের কাজ করবে তখন কিন্তু তার আ স মানে টোটাল কাজ সম্পর্কে তার কিন্তু আইডিয়া থাকবে না। আ কিন্তু তাকে যদি বিভিন্ন কাজে নিয়োগ করা হয়, বিভিন্ন পোস্টে বিভিন্ন আ স্থানে যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু ওই আ অর্গানাইজেশন কাজ সম্পর্কে তার একটা ধারণা লাভ করবে এবং সে কিন্তু সকল কাজেই সে কিন্তু দক্ষতা অর্জন করতে পারবে। যেমন ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে কিন্তু জেনারেল ব্যাংকিং, তারপরে ক্যাশ এবং ক্রেডিট সেকশন এখানে আ সব জায়গাতে যদি পর্যায়ক্রমে কাউকে কাজ করানো হয় তাহলে টোটাল ব্যাংকিং এক্টিভিটি সম্পর্কে কিন্তু ওই ব্যক্তির একটি ভালো ধারণা সৃষ্টি হবে। ফলে কি হবে? ফলে কোন ব্যক্তি যদি তার অর্গানাইজেশন সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে সে কিন্তু দ্রুত কি করতে পারবে? যেকোনো কাজে সে দক্ষতা অর্জন করতে পারবে, সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারবে। ফলে তার কি হবে? ক্যারিয়ার উন্নয়ন হবে, পদোন্নতি হবে। দেন বর্ধিত ছুটি প্রদান। হুম। অনেক সময় আ দেখা যায় যে আ ই ই এমপ্লয়িরা তারা অনেক সময় তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য বিভিন্ন ধরনের আ ট্রেনিং অথবা ভালো ডিগ্রি অর্জনের জন্য তারা আ বিভিন্ন ছুটির আবেদন করে। তো তাদেরকে যদি এই ধরনের ছুটি যদি গ্র্যান্ট করা হয় তাহলে তাদের তারা কি করতে পারে? ওই বিষয়ে আরো বেশি আ knowledgeable হতে পারে, আরো বেশি পারদর্শী দক্ষতা অর্জন করতে পারে। ফলে এটা আ যেমন ওই ব্যক্তির ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করে থাকে, ঠিক তেমনি অর্গানাইজেশন এরও আ উদ্দেশ্য অর্জনে সহায়তা করে থাকে। তো আমরা এই যে কারণগুলো বললাম, এই আ টেকনিক বা কৌশলগুলো অবলম্বনের মাধ্যমে অর্গানাইজেশন কি করতে পারে? তার এমপ্লয়িদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট এ সহায়তা করতে পারে। এবার আমরা দেখব যে what are the techniques of individual career development অর্থাৎ একজন ব্যক্তি তিনি নিজেই কিভাবে তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারেন। তো আমরা আ আগের ক্লাসেও আমরা বলেছিলাম যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে যে একজন এমপ্লয়ি বা কর্মী। অর্থাৎ আমি আমার কাজের দ্বারাই কিন্তু আমাকে কি করতে হবে? আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে। আমি যদি ভালোভাবে কাজ না জানি, না করতে পারি তাহলে কিন্তু আমার প্রমোশন হবে না। আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে না। কাজেই আমি হচ্ছি আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর সবচেয়ে বড় আ অস্ত্র। অর্থাৎ আমার আ ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর জন্য আমার কি লাগবে? আমার কিন্তু দক্ষতা লাগবে, যোগ্যতা লাগবে, আমার মনোবল লাগবে, আগ্রহ লাগবে। হুম? তো আমার যদি এই জিনিসগুলো না থাকে তাহলে কিন্তু আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর আ চেষ্টা করব না এবং আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে না। তো কাজেই যে এই ব্যক্তির ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর অন্যতম প্রধান যে কাজ সেটা হচ্ছে যে ব্যক্তির দক্ষতা, তার আগ্রহ, কাজ সম্পর্কিত যে আ তার চাহিদা এবং মূল্যবোধ এটি চিহ্নিত এবং সংগঠিত করা। অর্থাৎ আ একজন এমপ্লয়ি সে নিজেই কিন্তু নিজে বুঝতে পারে তার কি দক্ষতা আছে, কি যোগ্যতা আছে বা কি সে করতে চাচ্ছে। তার মূল্যবোধ কি বলে। এই এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সে কি করবে তার ক্যারিয়ার চয়েস করবে এবং তার ক্যারিয়ারকে সেভাবে কিন্তু সে পরিচালিত করবে। হুম? তো এখন কথা হচ্ছে যে কোন ব্যক্তির যদি কোন বিশেষ বিষয়ে আগ্রহ থাকে, কোন বিশেষ বিষয়ে দক্ষতা থাকে তাহলে কিন্তু সে সেই বিষয়টি আরো ভালোভাবে করার চেষ্টা করবে। ফলে কি হবে? ফলে তার দক্ষতা বাড়বে এবং তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে। আর কোন ব্যক্তি যদি তার নিজের দক্ষতা বা আগ্রহ সম্পর্কেই নিজে ওয়াকিবহাল না, তাহলে তার পক্ষে কিন্তু ক্যারিয়ার ডেভেলপমেন্ট করা সম্ভবপর না। আরেকটি হচ্ছে যে প্রতিষ্ঠানের বাস্তবতার প্রেক্ষিতে সম্ভাবনা সমূহের পরীক্ষা করা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোন ব্যক্তির তার স্ফীত অনেক উদ্দেশ্য বা লক্ষ্য থাকতে পারে। কিন্তু এই উদ্দেশ্য বা লক্ষ্য সেটা আ আসলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেটা কিন্তু বাস্তবতার নিরিখে তাকে চিন্তা করতে হবে। অর্গানাইজেশন তাকে কতটুকু সহায়তা করছে বা করবে বা তার
কতটুকু চেষ্টা আছে। আহ, এই দুটির সমন্বয়ে কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে কি করতে হবে, তাকে তার ক্যারিয়ার চয়েস এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের চিন্তা করতে হবে। অলৌকিক বা মানে অস্বাভাবিক কোনো চিন্তা ভাবনা যদি কারো থাকে, তাহলে সেটা কিন্তু এক্সিকিউট করা সম্ভব নয়। কাজেই প্রতিষ্ঠানের বাস্তবতার প্রেক্ষিতেই কি করতে হবে, একজন ব্যক্তি বা একজন কর্মচারী সে কি করবে, তার ক্যারিয়ার চয়েস করবে এবং সে ক্যারিয়ার ডেভেলপমেন্টের চেষ্টা করবে। পরামর্শদাতা ও শুভাকাঙ্ক্ষী নির্বাচন। একজন ব্যক্তি নিজে থেকেই তার ক্যারিয়ার চয়েস থেকে শুরু করে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য তাকে কি কাজ করতে হবে, সেজন্য কিন্তু তাকে নিজেই কি করতে হবে, বিভিন্ন কাউন্সিলরের কাছে যেতে হবে। তার যে শুভাকাঙ্ক্ষী আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যারা বিভিন্ন ভালো ভালো পোস্টে আছে, তাদের সাথে কথা বলতে হবে। দেন তারা কি করবে, তাকে সাজেস্ট করবে যে কিভাবে কাজ করলে প্রমোশন পাওয়া যায়, কিভাবে আহ কখন কি কাজ করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু তাদের কাছ থেকে পরামর্শের মাধ্যমে সে কি করতে পারে, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারে। দেন নিজেকে প্রকাশ করা, অর্থাৎ সবসময়ই নিজেকে ওপেন রাখার চেষ্টা করতে হবে। আমি কি পারি, সেই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রকাশ করা। অর্থাৎ আমার ইনার কোনো কোয়ালিটি আছে কিনা, বা আমি আহ, কতটুকু দায়িত্ব ও কর্তব্য সুচারুভাবে পালন করছি, বা আমার কি ক্রিয়েটিভিটি আছে, আমি অর্গানাইজেশন সম্পর্কে আরো কি ধারণা পোষণ করি, বা অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, আমার আইডিয়াটা কি, সেটা যদি আমি অর্গানাইজেশনের যা ম্যানেজমেন্টে আছে তাদের সাথে, বা বোর্ড অফ ডিরেক্টরস এর আছে তাদের সাথে যদি আমি সেটাকে প্রকাশ করি, তাহলে তারা কিন্তু বুঝতে পারবে যে আমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, বা আমি কি করতে পারি, আমি ভালো কিছু করতে পারি। সুতরাং তখন কিন্তু তারা কি করবে, তারা আমাকে সেই ধরনের সুযোগ সুবিধাগুলো দিবে, এবং সেই ক্ষেত্রে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়ক ভূমিকা পালন করবে। দক্ষতার সহিত কার্য সম্পাদন, এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আমার ব্যক্তিগত ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাকে কি করতে হবে, আমাকে কাজ সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে, এবং জানার পরিপ্রেক্ষিতে আমাকে দক্ষতার সাথে, অর্থাৎ খুব নিপুণ সূক্ষ্মভাবে কাজগুলো সম্পাদন করতে হবে, যাতে আমি সঠিক কাজটি সঠিকভাবে করতে পারি। তাহলে দেখা যাবে যে আমার কাজটি ভালো হবে, এবং অর্গানাইজেশনের যে উদ্দেশ্য সেটা অর্জন করা সহজ হবে। এইভাবে আমরা যদি আমাদের আমরা নিজেরা সচেতন হই, নিজেরা নিজেদের কাজগুলো কখন কোনটি কিভাবে করতে হবে সেটি সম্পর্কে আমরা যদি সম্যক ধারণা রাখি, সচেতন থাকি, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো, আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট আমরা নিজেরাই করতে পারবো। এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভার্সেস ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ এই পেশা উন্নয়ন ও ব্যবস্থাপনা উন্নয়ন, এই দুটির মধ্যে পার্থক্য কি। তো এই যে আমরা পেশা উন্নয়ন আর ব্যবস্থাপনা উন্নয়ন, এই দুটির পার্থক্য জানার আগে কিন্তু আমাদেরকে কি জানতে হবে, যে এই পেশা উন্নয়ন বলতে আমরা কি বুঝি, আর ব্যবস্থাপনা উন্নয়ন বলতে আমরা কি বুঝি। আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি যে পেশা উন্নয়ন হচ্ছে যে কোনো ব্যক্তির জীবনব্যাপী যে কর্মধারা, অর্থাৎ চাকরি জীবনের যে গতিধারা, সেটি হচ্ছে পেশা উন্নয়ন। আর ব্যবস্থাপনা উন্নয়ন হচ্ছে যে প্রতিষ্ঠানে নিয়োজিত যে নির্বাহীরা আছে, তাদেরকে যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন। তাহলে এখানে কিন্তু সংজ্ঞার মাধ্যমে দুটি মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে গেল, যে পেশা উন্নয়ন হচ্ছে যে তার চাকরিরত অবস্থায় যে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে সাকসেসফুলি উন্নীত হওয়া, সেটি হচ্ছে পেশা উন্নয়ন। আর ব্যবস্থাপনা উন্নয়ন হচ্ছে যে ব্যবস্থাপনার কাজে দক্ষতা অর্জন করা, অর্থাৎ ব্যবস্থাপকের যে কাজ, হ্যাঁ, সেই কাজগুলো যাতে সুনিপুণ ভাবে দক্ষতার সাথে সম্পাদন করা যায়, আর সেই সূক্ষ্মভাবে সম্পাদন করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে ব্যবস্থাপনা উন্নয়ন। তো
এই পেশা উন্নয়নটা এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রক্রিয়া। আর ব্যবস্থাপনা উন্নয়ন এটি কিন্তু একটা স্বল্পমেয়াদী প্রক্রিয়া। হুম? আর পেশা উন্নয়ন আ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আ কেউ শিক্ষকতার মাধ্যমে পেশা উন্নয়ন করতে পারে, কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। আ আর ব্যবস্থাপনার আ কার্যাবলী সাধারণত সব প্রতিষ্ঠানে একই ধরনের হয়ে থাকে। সাধারণত যে কাজগুলো করে থাকে, যেকোনো একটা বিষয়ে প্ল্যান করা, অর্গানাইজ করা, কোঅর্ডিনেট করা, হ্যাঁ? লিড করা বা কন্ট্রোল করা, এই কাজগুলো হচ্ছে ব্যবস্থাপনার কাজ। এগুলো সব প্রতিষ্ঠানে একই ধরনের উম কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে। আর আ পেশা উন্নয়নের ক্ষেত্রে একেক ধরনের পেশা একেকভাবে উন্নয়ন ঘটে। যেমন শিক্ষকতা পেশা এক ধরনের, ডাক্তারি পেশা এক ধরনের, ইঞ্জিনিয়ারিং পেশা এক ধরনের। তো পেশা উন্নয়নের আ উদ্দেশ্য তাহলে কি? যে মেধাবী মানব সম্পদ সৃষ্টির উদ্দেশ্যেই সাধারণত কি করা হয়? এই পেশা উন্নয়ন করা হয়। অর্থাৎ যাতে মেধাবী মানব সম্পদ তৈরি করা যায়। আর ব্যবস্থাপনা উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে যে প্রতিষ্ঠানে নির্বাহীদের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সুষ্ঠুভাবে সম্পাদন করার কৌশল। অর্থাৎ প্রতিষ্ঠান নির্বাহী যারা, তাদের সিদ্ধান্তের উপরেই কিন্তু প্রতিষ্ঠানের কার্যাবলী পরিচালিত হয়। কাজেই তারা যাতে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেই সিদ্ধান্ত গ্রহণ আ করার যে কৌশলটা, সেটা বৃদ্ধি করার উদ্দেশ্যেই সাধারণত কি করা হয়? এই ব্যবস্থাপনা উন্নয়ন করা হয়ে থাকে। আর এই পেশা উন্নয়ন এটা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। কিন্তু ব্যবস্থাপনা উন্নয়ন এটা কিন্তু পেশা উন্নয়ন এবং গতিশীলতার উপর নির্ভর করে থাকে। অর্থাৎ পেশা উন্নয়ন এটা আ প্রতিষ্ঠানের উপর সম্পূর্ণরূপে এটা নির্ভরশীল। কিন্তু আ ব্যবস্থাপনা উন্নয়ন এটা কিন্তু আ পেশা উন্নয়নের উপর এবং আ প্রতিষ্ঠানের গতিশীলতার উপর নির্ভরশীল। আর পেশা উন্নয়নের ফলে কর্মীর প্রত্যাশিত যোগ্যতা, দক্ষতা, চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্য বিধান নিশ্চিত করা যায়। হুম? আর ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে সাধারণত নির্বাহীদের মনোবল ও সাহসিকতার পরিবর্তন সাধন করা যায়। অর্থাৎ আমরা যে পেশার উন্নয়ন যদি করি, তাহলে আ কর্মীরা তাদের যে নিজেদের যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু কি পেতে পারে? সেই যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু তাদের পদোন্নতি বা উন্নয়ন সাধন করতে পারে নিজেদেরকে। আর ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ব্যবস্থাপনার আ উন্নয়নের মাধ্যমে নির্বাহীদের তাদের মনোবল এবং তাদের যে মানসিকতা বা সাহসিকতা, এটার পরিবর্তন সাধন করা যায়। এবার আমরা দেখব যে আ বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের সাথে সংশ্লিষ্ট কি প্রতিষ্ঠান আছে। আমরা আ একসময় দেখতাম যে আসলে মানব সম্পদ উন্নয়নের জন্য কোনো আলাদা ডিপার্টমেন্ট ছিল না। আলাদা কোনো ধরনের ইনস্টিটিউশন আ তেমন একটা ছিল না। কিন্তু দিন গড়ার সাথে, সাথে কি হচ্ছে? দেখা যাচ্ছে যে এই মানব সম্পদকে সবচেয়ে বড় অ্যাসেট হিসেবে আ উম গণ্য করা হচ্ছে। যে কারণে এই অ্যাসেট কে কি করতে হবে? ডেভেলপমেন্ট না করলে একটি দেশের বা একটি প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট হবে না। এটা সবাই মোটামুটি বুঝতে সক্ষম হয়েছে। এবং আ পরিবর্তনশীল বিশ্বে, এই বিশ্বায়নের যুগে বিশেষ করে, যে মানব সম্পদ যদি আ দক্ষ না হয়, তাহলে ওই প্রতিষ্ঠান দক্ষতার সাথে সম্পাদন করা সম্ভবপর হয় না এবং ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভবপর হয় না। এইজন্য এই মানব সম্পদ উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। হুম? এখন আ শুধু বিভিন্ন প্রফেশনাল ইনস্টিটিউশন গুলো না, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানও তারা কি করছে? তারা তাদের নিজেদের প্রতিষ্ঠানের আ বিভিন্ন মানব সম্পদ ডিপার্টমেন্ট খুলছে এবং মানব সম্পদ কাউন্সিলর তারা নিয়োগ করছে এবং তারা মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা তারা নিজেরাই করছে। তো আমরা এবার দেখব যে আমাদের বাংলাদেশে এই মানব সম্পদ উন্নয়নের সাথে সরকারি এবং বেসরকারি ভাবে আ কোন ধরনের প্রতিষ্ঠানগুলো জড়িত আছে। এক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অর্থাৎ BIM, দেন
ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট IPM, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার BPATC, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি, পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট রাজশাহী, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ BASC, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট or Institute of Business Administration, পলিটেকনিক অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউশন সমূহ, বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমি, BGMEA ফ্যাশন ডিজাইন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, সোনালী ব্যাংক স্টাফ কলেজ, অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, বিভিন্ন প্রকার বেসরকারি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট সমূহ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট NAEM, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, টিচার্স ট্রেনিং কলেজ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, নাট্রামস, বাংলাদেশ শিক্ষক প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কেন্দ্র, জনতা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, রোলি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট, ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি, রেপোর বাংলাদেশ লিমিটেড। এই প্রতিষ্ঠান ছাড়াও এখন আরো অনেক প্রতিষ্ঠান হয়েছে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তারা নিজেরাই বিভিন্নভাবে তাদের মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন ট্রেনিং সেন্টার তারা করেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহ ব্যবসায় শিক্ষা অনুষদের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের ব্যাপারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।